আমেরিকা ২০০৪ সালের প্রেসিডেন্ট ভোটের ঠিক ৪ দিন আগে নিউজ চ্যানেলগুলিতে ওসামা বিন লাদেনের একটি ভিডিও টেপ চালানো হয়। এটি আমেরিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। এই নির্বাচনে দুইজন প্রধান মুখ জর্জ বুশ এবং জন ক্যারি দুজনেই এই প্রতিশ্রুতি নিয়ে তাদের প্রচার করছিল যে তারা নির্বাচনে জয়লাভ করলেই ওসামা বিন লাদেনের থেকে 9/11-এর বদলা নেবে। আল জাজিরায় প্রকাশিত এই ভিডিওতে ওসামা বিন লাদেনকে অনেকটাই সুস্থ অবস্থায় দেখা যাচ্ছিল, যিনি সেই ভিডিওতে 9/11-এর ঘটনার কথা আরো ভালোভাবে স্বীকার করছিল। আর এটা আমেরিকার জন্য অত্যন্ত লজ্জার ছিল, কারণ আমেরিকার তৈরি স্পেশাল সিআইএ টিম তখনও ওসামা বিন লাদেনকে ধরতে ব্যর্থ হয়েছিল। সিআইএর জন্য এই ঘটনা অনেকটাই লজ্জার ছিল এই কারণে যে ওসামা বিন লাদেন তাদেরকে ভিডিও টেপের মাধ্যমে বার্তা দিচ্ছে ঠিক 3 বছর আগেই সেই ওসামা বিন লাদেনকে ধরার খুব কাছে ছিল তারা। 9/11-এর আগের মাসেই আমেরিকা আফগানিস্তান দখল করে আল কায়দার সেনাদেরকে আফগানিস্তানের পূর্ব দিকে সরিয়ে দেয়। এখানে আল কায়দার সেনারা তাদের নিজেদের আত্মগোপন করতে টোরা বোরা পাহাড়ের আশ্রয় নেয়। সিআইএ মনে করেছিল ওসামা বিন লাদেন এখানেই আছেন। সিআইএ আফগানিস্তানের লোকাল লোকেদের নিয়ে টোরা বোড়াতে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ শুরু করে, কিন্তু এতে করে যখন তারা লাদেনের কোনো সন্ধান বের করতে না পারে তারা ঠিক করে এয়ার স্ট্রাইক করবে। এত পরিমাণে তারা এয়ার স্ট্রাইক করে যে টোরা বোড়া পাহাড়কে সম্পূর্ণ ধুলির সাথে মিশিয়ে দেয়, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়, কারণ তাদের বোকা বানিয়ে ওসামা বিন লাদেন সেখান থেকে পালিয়ে যায়। এই যুদ্ধ শেষে সিআইএর প্রাপ্তি ছিল 20 জন আল কায়দা সেনাকে পাকড়াও করা, কিন্তু তারা ওসামা বিন লাদেনকে ধরার সুযোগ হাতছাড়া করে ফেলে। কিন্তু সিআইএ এটা কখনোই ধারণা করেনি যে ধরা পড়া এই 20 জনের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে লাদেনকে ধরতে তাদের রাস্তা সম্পূর্ণভাবে খুলে দেবে। এই ব্যক্তিটি হলো মোহাম্মদ আল কাতানি, যিনি ধরা পড়ার আগে সিআইএর কাছে একেবারেই নতুন একটি নাম ছিল। আল কাতানি জানায় তার আল কায়দার সঙ্গে কোনো কানেকশন নেই, আফগানিস্তানে সে কেবল বাজ পাখি শিকার করতে এসেছে। আর সিআইএ যখন তার ফিঙ্গারপ্রিন্ট তাদের সিস্টেমে চেক করছিল তখন সেটি হুবহু ম্যাচ করে যায়। আসলে 9/11 হামলার কয়েক সপ্তাহ আগে আমেরিকার ওটল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একজন ব্যক্তি আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করছিল। তার কাছে নগদ $2800 ক্যাশ এবং ওয়ান ওয়ের একটি টিকিট ছিল। কাস্টম অফিসার যখন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের সন্দেহ মনে হয় তখন তারা সেই ব্যক্তিকে আমেরিকায় ঢুকতে বাধা দেয়। এই ব্যক্তিটি বরং আর কেউ ছিল না, তিনি মোহাম্মদ আল কাতানি ছিলেন, যাকে সিআইএ টোরা বোড়া থেকে আটক করে এনেছে, যার ফিঙ্গারপ্রিন্ট প্রথম থেকেই সিআইএ সিস্টেমে রেকর্ড ছিল। মোহাম্মদ আল কাতানি আল কায়দার সাথে সম্পর্ক আছে সেটাকে চূড়ান্ত করার জন্য সিআইএর কাছে আরও একটি কারণ ছিল, কারণ ওই দিনই যখন তিনি ইউএসএতে প্রবেশ করার জন্য ওরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছিলেন তখনই সেখানকার টেলিফোন থেকে ইউএইতে একটি কল করেছিলেন। সিআইএ অনুমান করছিল যে আল কাতানি তখন এয়ারপোর্টে থাকা এমন কাউকে কল করছিল যে তাকে ওখান থেকে নিতে এসছে। ফোন কল ছাড়াও ওরল্যান্ডো এয়ারপোর্টের পার্কিংয়ে একটি পরিত্যক্ত গাড়ি পাওয়া যায়, যে গাড়িটি মোহাম্মদ আল আতা নামের আরেকজন আল কায়দার সঙ্গী ভাড়া নিয়েছিল। তিনি সেই ব্যক্তি যিনি 6 জন প্লেন হাইজ্যাকারকে নিয়ে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্লেন হিট করেছিল। এই সকল বিষয়ের সাথে মোহাম্মদ আল কাতানির কোনো না কোনোভাবে সম্পর্ক ছিল। সিআইএ টিম এটি মনে করছিল যে আল কাতানি হয়তো প্লেন 93-কে হাইজ্যাক করার জন্য এসেছিল এবং মোহাম্মদ আল আতা তাকে সেই জন্য এয়ারপোর্টে নিতে এসেছিল। প্লেন 93 হলো সেই প্লেন যেটি পেনসিলভেনিয়াতে ক্র্যাশ করেছিল। সমস্ত ইনভেস্টিগেশন করার পর মোহাম্মদ আল কাতানিকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি তার আল কায়দার সঙ্গে সম্পর্ক আছে সেটিকে স্বীকার করে নেয়। এর ঠিক 3 মাস পর আবু জুবাইদা নামের আল কায়দার আরেকজন সদস্য ধরা পড়েন, যার কাজ ছিল আল কায়দা গ্রুপকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদান করা। আবু জুবাইদা সিআইএকে জানায় 9/11 অ্যাটাকের মাস্টার মাইন্ড হলেন খালিদ শেখ মোহাম্মদ। একজন আল কায়দার সিনিয়র মেম্বার খালিদ শেখই সমস্ত হাইজ্যাকারদেরকে নিয়োগ করে এবং তাদেরকে ট্রেনিং প্রদান করেন। এইভাবে কেটে যায় আরও একটি বছর। এর ঠিক 1 বছর পর সিআইএ খালিদ শেখ মোহাম্মদকে গ্রেপ্তার করে। মোহাম্মদ আল কাতানি সিআইএকে জানায় 9/11 অ্যাটাকের ঠিক 2 মাস আগে জুলাই 2001 সালে খালিদ শেখ মোহাম্মদ আল কাতানিকে এমন একজনের সঙ্গে পরিচয় করায় যে সিআইএর কাছে একেবারেই আরও একটি নতুন নাম ছিল, যিনি হলেন আবু মোহাম্মদ আল কুয়েতি। এই ব্যক্তি আল কাতানিকে ট্রেনিং দিয়েছিল এবং এই সমস্ত তথ্য সিআইএর আল কায়দার টিমের স্ট্রাকচারকে বুঝতে সাহায্য করছিল। কিন্তু ওসামা বিন লাদেনকে ধরার জন্য এগুলি যথেষ্ট ছিল না তাদের কাছে। সিআইএ তাদের সমস্ত চেষ্টা করার পরেও ওসামা বিন লাদেনের কোনো ক্লু খুঁজে বার করতে পারেনি। সিআইএ ওসামা বিন লাদেনের ফ্যামিলি মেম্বারদের উপর নজর রাখতে শুরু করে, কিন্তু লাদেনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না।
সিআইএ শুধু এটা জানতো লাদেন যেখানে থাকুক না কেন সেখান থেকে শুধু তার টিমের সাথে তার যোগাযোগ রয়েছে। পরের বছর বিন লাদেনের টেপ রেকর্ড আবারও প্রকাশ হয়, আর এটাতে সিআইএ মনে করে যে ওসামা কেবলমাত্র আল কায়েদার লিডারদের সাথে তার যোগাযোগ রেখেছে। এরপর সিআইএ তাদের প্ল্যানকে চেঞ্জ করে এবং তাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে ওসামা বিন লাদেনের কুরিয়ার নেটওয়ার্ককে খুঁজে বার করা, যারা লাদেনের থেকে তথ্য আদান প্রদান করে আল কায়েদার লিডারদেরকে সেন্ড করছে। এরপর জানুয়ারি 2004 সালে ইরাকের কুর্দি সিকিউরিটি ফোর্স হাসান গুল নামের একজন ব্যক্তিকে আটক করেন, যার কাছ থেকে লাদেনের একটি চিঠি পাওয়া যায় যেখানে ওসামা বিন লাদেনের ঠিকানার সন্ধান পাওয়া যায়। ইরাকের সেনারা তাকে সিআইএর হাতে তুলে দেয়। সেখানে সিআইএ জিজ্ঞাসাবাদ করার সময় অনেক তথ্য সিআইএর হাতে আসে। তিনি বলেন আবু মোহাম্মদ বিন কুয়েতি হলো বিন লাদেনের পার্সোনাল কুরিয়ার এবং লাদেনের সবথেকে বিশ্বস্ত ব্যক্তি। ইনিই হলেন সেই আবু আহমেদ যিনি আল কাতানিকে ট্রেনিং দিয়েছিলেন। হাসানগুল আরও জানায় যে তিনি খালিদ শেখ মোহাম্মদ এবং তার উত্তরাধিকারী আবু ফরাজ ও লিপিবিকে চেনেন। মে 2005 সালে এদের দুজনকেও পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেও শুধুমাত্র সিআইএর কাছে আবু আহমেদ আল কুয়েতি নাম ছাড়া আর কোনো প্রকার তথ্য ছিল না। 2007 সালে সিআইএর কাছে আবু আহমেদের নামে একটি ইনফরমেশন আসে, যেটি তাদের নিজস্ব কোনো নেটওয়ার্ক থেকে আসে না। তারা শুধু এটা জানতে পারে যে আবু আহমেদ আল কুয়েতির আসল নাম আবু ইব্রাহিম, যিনি একজন পাকিস্তানি এবং যার ফ্যামিলি কুয়েতে শিফট হয়ে গিয়েছে। 2 বছর ধরে তদন্ত করার পর সিআইএ শুধু তার আসল নামটুকুই জানতে পেরেছিল। সিআইএ এবার তাদের সমস্ত ফোকাস আল কুয়েতি মানে আবু ইব্রাহিমকে ধরার কাজে লাগিয়ে দেয়। তারা কুয়েত সহ সমস্ত মিডল ইস্ট থেকে আসা পাকিস্তানের সমস্ত কলগুলিকে ট্র্যাক করতে শুরু করে এই আশায় যে কোনোভাবে যদি তারা আবু আহমেদকে ট্র্যাক করতে পারে। লক্ষাধিক ফোন কল ট্র্যাক করার পর এবং 3 বছরের অপেক্ষার পর জুন 2010 সালে তাদের একটি ফোন কলের ওপর সন্দেহ হয়। লোকটি আরবি এবং ফার্সি ভাষার মিশ্রণে কথা বলছিল এবং পাকিস্তানে থাকা ব্যক্তিটি একটা সময় এটা বলে যে আমি তাদের সাথেই আছি যাদের সাথে আমি আগে থাকতাম। এই কথা শুনে সিআইএ সন্দেহ করে যে এই ব্যক্তি আবু আহমেদ আল কুয়েতি। এছাড়াও পাকিস্তানে থাকা এই ব্যক্তি নিজের রক্ষার জন্য তার মোবাইল ফোনটিকে কিছু সময়ের জন্য অন করত এবং কিছুক্ষণ পরেই আবার বন্ধ করে দিত। তাছাড়া তার মোবাইল তখনই অন হতো যখন তিনি পাকিস্তানের পেশোয়ারে যেতেন। এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে সিআইএ এটি নিশ্চিত হয়েছিল যে এই ব্যক্তি আবু আহমেদ আল কুয়েতি। এখন শুরু হয় গ্রাউন্ড লেভেলের তদন্ত। আগস্ট 2010 সালে একজন পাকিস্তানি সিআইএ এজেন্টের উপরে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি প্রথমে পেশোয়ারে আবু আহমেদকে শনাক্ত করে, এরপর তার গাড়ির পিছু নিতে শুরু করে। বেশ কয়েক ঘন্টার পরে আবু আহমেদ তার ঘরে চলে যায়। সিআইএ আবু আহমেদের ঘরের সন্ধান পেয়ে যায় এবং তাদের কাজ হলো এই ঘরের উপর নজর রাখা, কারণ তারা এটি খুব ভালো করেই জানতো যে এই আবু আহমেদই পারবে ওসামা বিন লাদেনের লোকেশন পর্যন্ত সিআইএকে পৌঁছে দিতে। বেশ কয়েকদিন নজর রাখার পর তারা দেখে যে আবু আহমেদ তার ঘর থেকে এমন কোথাও যায় না যেখানে তারা লাদেনের খোঁজ পেতে পারে। তারা এটা সন্দেহ করতে শুরু করে যে হয়তো বিন লাদেন আবু আহমেদের সাথে এই একই ঘরেই থাকতে পারে। যে ব্যক্তিকে তারা টানা 10 বছর ধরে খুঁজে চলেছে সম্ভবত সে এই ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে। এখানে অবধি সিআইএ টিমের কাজ শেষ হয়ে যায়। এখন লাদেনকে মারার জন্য স্পেশাল শিল্ড টিমকে দায়িত্ব দেওয়া হয়। 1 মে 2011 সালের রাত 11টায় দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার আফগানিস্তানের জালালাবাদ এয়ারফিল্ড থেকে টেক অফ করে অ্যাবাটাবাদে বিন লাদেনের বাড়ির উদ্দেশ্যে ফ্লাই করা শুরু করে। এই মিশন এতটাই সিক্রেট ছিল যে পাকিস্তান অবধি এর ব্যাপারে কিছুই জানতো না। লাদেনের ঘরের মাত্র 1 কিলোমিটার দূরেই পাকিস্তানের আর্মির একাডেমি ছিল, যার কারণে এই মিশনটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়। হেলিকপ্টারগুলিকে সিক্রেট স্টিল টেকনোলজি ব্যবহার করা হয় যাতে তার থেকে কোনো প্রকার সাউন্ড না আসে এবং হেলিকপ্টারগুলি যাতে র্যাডারে না আসে এর জন্য এগুলির উপরে হেভি ফেব্রিক কোটিং করা হয়। এই অপারেশনটি 40 মিনিটের জন্য প্ল্যান করা হয়েছিল। শিল্ড টিম প্রথম 15 মিনিটেই লাদেনকে 3rd ফ্লোর থেকে খুঁজে শুট করে দেয়। 45 মিনিটের মধ্যে শিল্ড টিম লাদেনের বডি এবং তার সঙ্গে থাকা হার্ড ড্রাইভকে নিয়ে চলে আসে এবং তারপরে 24 ঘন্টার ভিতরে তারা সৌদির অনুমতি নিয়ে লাদেনের দেহকে আরব সাগরে ফেলে দেয়। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। আমাদের এই ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন।